এখানে এখানে শুয়ে আছে সেই আয়াত। দর্শক দেখতে পাচ্ছেন সেই আয়াতের আব্বু, আমরা দেখেছি সেই নামাজ পড়ে আয়াতের পাশে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে আয়াত এখানে দাঁড়িয়ে আছে বাবার পাশে, কিন্তু বাবা দাঁড়িয়ে আছে আয়াতের পাশে। প্রিয় দর্শক, চাঞ্চল্যকর একটি ঘটনা হয়ে গেছিল চট্টগ্রামে আয়াতের সাথে। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ক্যামেরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, অবশ্যই এতক্ষণে আপনাদের জানা হয়েছে আমরা এই মুহূর্তে কোথায় রয়েছি। তারপরও বলে দিচ্ছি, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি চট্টগ্রাম। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যে গণমাধ্যমে একটি সংবাদ প্রচার হচ্ছে, আয়াত 5 বছরের আয়াতকে নৃশংসভাবে 6 টুকরা করে তাকে হত্যা করা হয়েছে। আমরা আজ আয়াতের বাড়িতে আছি এবং আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছেন আয়াতের আম্মা। কেন, কি জন্য আয়াতকে 6 টুকরা করে হত্যা করা হয়েছে? কি অপরাধ ছিল আয়াতের? আয়াত কি অন্যায় করেছিল? আমরা একটু কথা বলবো আয়াতের আম্মুর সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। জি, জানি আপনার এই মুহূর্তে মন মানসিকতা ভালো না, আপনার মনের অবস্থা ভালো না, তারপর জিজ্ঞেস করতে এই মুহূর্তে কেমন আছে? ভালো আছেন? কিভাবে ভালো থাকেন? আপনি একমাত্র সন্তান আয়াত আজ দুনিয়াতে নেই, তো সেই সন্তান ছাড়া আপনি কিভাবে ভালো আছেন একটু বলবেন? আজকে খাওয়া দাওয়া হয়েছে? আপনারা নাস্তা করেছেন? আচ্ছা, আমরা আয়াত সম্বন্ধে একটু জানতে চাইবো। মানে আয়াত আপনার মানে কলিজার টুকরা যেটা বলা যায়, আপনার তো আর কোনো সন্তান নেই, এই একটাই মেয়ে ছিল আয়াত। তো আয়াতকে এইভাবে হত্যা করা হয়েছে, একটু যদি আপনি শুরু থেকে বলতেন আয়াত সম্বন্ধে আমাদের। আচার ব্যবহার এগুলো অন্যরকম। ব্রেনটা অনেক ভালো, ও সবার সাথে মিশে না, সব জায়গায় সবার সাথে মিশেও না, অপরিচিত মানুষের সাথে যাবে না। যেহেতু পরিচিত হয়তো বা ডাকছে গিয়েছে, পরিচিত মানুষ যেরকম করবে এটা তো ধারণার বাইরে, যে এরকম করবে আমাকে তো আমরা কখনো জীবনে কখনো আমার মেয়েকে নিয়ে এরকম কিছু কল্পনা করি না, আমার মেয়ের সাথে এরকম কিছু হবে। আচ্ছা, আমরা একটু শুরু থেকে ঘটনাটা জানতে চাইবো। আয়াত সম্ভবত একটি মাদ্রাসায় পড়তো, তো আমরা একটু শুরু থেকে জানতে চাইবো, মানে কি হয়েছিল? আয়াতকে সেদিন কোথায় ছিল, কোথা থেকে আয়াতকে তারা অপহরণ করেছে এবং আপনারা কখন জানতে পারলেন? একটু শুরু থেকে বলুন আমাদের। একদিন মাদ্রাসা যায়নি, রাত্রে বলছিল আমি মাদ্রাসা যাবো না, আমার সকালে ঘুম হয় না। মঙ্গলবারের দিনের আগের রাত, সোমবার রাত আর কি, বলে আমি মাদ্রাসা যাবো না, আমার ঘুম হয় না রাত্রে। আমি বলে আচ্ছা দেখা যাক, তোর আমাদের কথা যে আমরা শুনবো না, ওর কথা আমি শুনবো না। তারপর বাইকে বসে বলি যে ভাইয়া আমি কালকে মাদ্রাসা যাবো না, আমার সকালে ঘুম হয় না। তো ভাই বলে আচ্ছা ঠিক আছে, কালকে তুমি যাবে। ভাইয়া ডাকে দাদাকে, দাদাকে ভাইয়া ডাকে, ভাই ডাকে দাদা বলেন, দাদা বললো চিনেও না, ভাই বলে জানে, দাদিকে আপু বলে জানে। মানে দাদাকে ভাইয়া বলে চিনে আর দাদিকে আপু আপু বলে জানে। হ্যাঁ, দাদাকে আছে তোমার দাদা দাদিকে মেয়েটা বলে বুঝে। আচ্ছা, হ্যাঁ, তারপরে সকালবেলা ওই দিন 8টা বাজে ঘুম থেকে উঠে নিজে নিজে মুখ নিজে দাঁত ব্রাশ করে তারপরে ও বাসায় আবার নাস্তা খায় না, বাসায় নাস্তা বানালো, দোকান থেকে একটা বিস্কিট নিয়ে আসে, ওইটা খায়। তো আমি দোকান থেকে প্রতিদিনের মতো বিস্কিট আনছি, খাওয়া দাওয়া করে এখানে আমার সাথে বসে বসে সোফায় বসেছিল অনেকক্ষণ। তারপর বাবা 9টা বাজে কল দিয়ে বলে একটু দোকানে আসো।
তখন আমি দোকানে গেছি, যাই আধা ঘন্টার মতো ছিল, গল্প সাথে যাওয়ার সময় বললাম আমি দোকানে যাই, তোমাকে ভিডিও কল দেবো, তুমি একটু ভিডিও করি মোবাইলে যে স্ক্রিন রেকর্ডটা করার জন্য। আমি বলে আচ্ছা ঠিক আছে। তো নিজে নিজে কল দিয়েছে আমাকে, 9টা 11টাতে কল দিয়ে প্রায় 5-6 মিনিট আমার তো কথা বলে, লুকোচুরি খেলে চেয়ারের পিছনে লুকেছে ওর বাবার পিছনে। ওর বাবাকে বলতেছে আম্মুকে বলো আমি নাই, আমি দোকান আসিনি। আমি আমার দুষ্টামি করতে বলছি যে লুকোচুরি করে, আবার কারো কথা তো শোনা যাইতেছে, লুকাইলে তো কথা শোনা যায় না। তারপরে ওর বাবার সামনে আসছে অনেকক্ষণ, আবার বাসা থেকে যাওয়ার সময় একটা রুটির খামি নিয়ে গেছিল আমার বাবার জন্য, দোকানে বসে বসে পরোটা বানাবো। ওই গেছে, এখান থেকে আসছে, আসে চিপস খাইছে, গোসল করছে, চুল শ্যাম্পু করছে, নিজে গোসল নিজেই করে, আমাদের সাথে গোসল কন্ট্রোল দিয়েছে, জোর করলে তারপরে করে জন্য। তো সেখান থেকে বাসায় চলে আসছে কখন? আমি 10টার ভিতরে 9টাতে বাসায় দোকানে গেছি, তো 10টার ভিতরে বাসায় আসি। একটা চিপস নিয়ে আসছে, আচার নিয়ে আসছে, আর চিপস আগে রাত্রে রাব্বু নিয়ে আসছে, এটা খাইছে। তারপর আমার দেবুরা আবার বলছে আর কি ফালটা নিয়ে আসো, তো আমার দেবুকে বলতেছে আমি পারবো না। তো আমি আবার ব্রিজের ওখানে গেছি, আমি নিয়ে যাই আসার সময় একটা আচারের প্যাকেট, লাস্ট আমি দোকানে একটা আচারের প্যাকেট নিয়ে আসছিল বাবার থেকে, ওইটা খাইছে। আবার আমাকে দিয়েছে, বললাম তুমিও খাও। খাওয়া দাওয়ার পর আমি গোসল করছে, গোসল করে এখানে অনেকক্ষণ বসেছিল, আবার দেখতেছে অনেকগুলো ছবি তুলছে রাখি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করছিল, দাদা নামাজ পড়ে আসছে 1টা বাজে, 1টা-1:30 বাজে নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করে ঘুমাইছে। আমি এমনিতেও চাচুর সাথে ঘুমাই, কেউ চাচুর ভাইয়ের সাথে ঘুমাইছে। পরে আমি ওকে লাস্ট আমি ঘুমে দেখছিলাম 2:20-30, 2:30টার দিকে এরকম দেখছিলাম ও ঘুমাই গেছে। পরে আমি আর আমার হাজবেন্ড আমাদের রুমে গেছি, তখন আমার শাশুড়ি ছিল না। তো ওই রুমে আমার দেবর বোন, আমার শ্বশুর, আমার মেয়ে আর আমরা আমাদের কাছে। আর আমার মেয়ে আমাকে 3টা পৌঁছে সেজে বলতেছে হিজাব করা, মেরুন কালারটা হিজাব করা, বলতেছে আম্মু আমি আগে বলতে যাচ্ছি। আমি বলছি এখন আজান দেয় না, তুমি যাই না, বলছে আমার ভাই এসে, ভাই এসে বলছে আমি বলছি ঠিক আছে যাও। ভাইয়া মানে দাদা ভাইয়া? জি দাদা। আচ্ছা। পরে গেছে, যাওয়ার পরে আমার শ্বশুর চলে গেছে, ওর ভাইয়ের সাথে গেছে, আমরা চিনতে কিছু নেই। তারপরে আমার শ্বশুর আমাকে 4টা 20-এ কল দিয়ে বলতেছে তেমন না এত মসজিদে নাই, আমি নামাজ পড়ে আসছি, তুমি একটু দেখো। আমি গেছি, সাথে সাথে গেছি, নিচে যাওয়ার পরে দেখছি কিছুই নেই, এখানে একটা মানুষ নেই, দিয়ে যাবেন শুধু একজন মুরব্বী দাঁড়ানো, ওনার বিল্ডিং দেখতেছে। আমি ওর মসজিদের দিকে তাকে দেখছি, এখান থেকে দেখা যায় না, তো আমি দেখছি কিছু নাই। পরে একটা ছোট বাচ্চা এখানে খেলতে যান, বলি যে আয়াতকে দেখছো, বল যে আয়াত মানতে এসে গেছি। তো আমি এখানে কিছু দেখি না, জুতা বা রেয়াই এরকম কিছু দেখি না, যে আমি জানি না, কিছু হয়তো পায়ে ময়লা লাগছে, নিজে নিজে পা দিয়ে হয়তো গেছে বাইরে, মানে একদিন কেউ নেই, আমার নানি শাশুড়িতে বাসায় গেছে ওইখানে, তো হয়তো আমি এখানে গেছি। তারপর আমি এত চিন্তা করি, আমি বাসায় আসি না, আমি নিচে ছিলাম 5টা বাজার মনে হয় 2-3 মিনিট আগে আমি বাসায় উঠছি, উঠি দরজাটা খোলার সাথে সাথে এখানে ঢুকছি, যখন আমার দেবর ঘুমে, তখন আমাদের ঘুম থেকে উঠছে, মাত্র ঘুম থেকে বেরিয়ে গেছে, আমি কিন্তু ঘুম ধরে যায় বাড়ি এখন উঠছে। পরে দেখতেছি ওই যে মেয়েগুলো আমার মেয়ের সাথে পরে আর মসজিদে ওরা উঠতেছে, ওই যে মদিনা আয়াত তো তোরা আইসে ভাই বলে যে ভাবি আয়াত তো আমাদের সাথে যায় না, আমাদের সাথে যায় নাই বলছে, আমাদের যদি আয়াত আমাদের যায় না বলতেছে। পরে আমি আর আমার দেবর না, প্রথমে আমার মনোজন, আমি আমার দেবর আমার হাজবেন্ডকে বলতে বলছি যে আয়াত তো আমাদের যায় নাই, দোকানে কি আসছে, বলে যে না তো দোকানে। তারপর আমরা 3 জন সবার বাসা খোঁজাখুঁজি করছি যে আশেপাশে কারো বাসা গেছে, বাবা আত্মীয়দের বাসা কোথাও পাইতেছি না। পরে লাস্টে মাইগ্রেশন পর আমার শ্বশুর মসজিদে গেছে, তখন আর কি আরো বেশি করে মসজিদের মাইকে আপনার সবগুলা যে সিএনজিতে করে মাইক সবগুলি অ্যারেঞ্জমেন্ট শুরু করছে। তখন সবাই একটা বাচ্চা আসে বলতেছে যে আবির ভাইয়া নিয়ে গেছে, আবির ভাইয়াকে আদর করছে, আবির ভাইয়া আদর করছে বলছে। আর আমার শ্বশুর বাইক নিয়ে সাথে সাথে ওই ছেলের বাসায় গেছে, বলে যে আগে আসছে, বলে যে নানি বাসা, যখন ও তখন বাসায় নাই, আমার শ্বশুর বাসায় গেছে, ওরা আম্মুর কাছে বলে যে ওকে আমাদের আয়াত কানছে, বলে যে না আয়াতকে কানে নেই, শুধু 2টা ব্যাগ নিয়ে আসছে, খাতার ব্যাগ, বালিশের ব্যাগ। এটা বলার সাথে সাথে আমার শ্বশুর এখানে আসার আগে ওই ছেলে এখানে আসে, ওই ছেলে পুকুরে নামতেছে, সাদে খুঁজতেছে, সব জায়গায় আমাকে খুঁজতেছে, সারা রাত সব দিকে মাইকিং করতেছে, ওই ছেলে দৌড়াদৌড়ি করতেছে, যে ছেলে অপহরণ করেছে তিনি আবার খোঁজাখুঁজি করছেন। আবার আমাদের কতগুলো ছবি ওই যে মোবাইল থেকে বের করে ল্যাপিনি করে আনি, আমাকে দিয়ে বলতেছে ভাবি এগুলো রাখেন, আমাকে ভাবি করে ডাকতে বলছে, ভাবি এগুলো রাখেন, এগুলো লাগবে আয়কে খোঁজার জন্য। 4-5টা পেক আমার মেয়ে আমি আমাকে দিচ্ছে, একটা জার্সি করার, একটা 3 পিস পরে, এরকম 3-4টা পেক আমি আমাকে দিচ্ছি। একটু প্লিজ প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যিনি আয়াতকে অপহরণ করেছে তিনি কিন্তু আবার নাটক সাজিয়েছেন,
তিনি কিন্তু আবার আয়াতের আম্মুকে ভাবি ডেকে আয়াতকে খোঁজাখুঁজি করে তাদের মন জয় করতে চেয়েছিলেন। তো দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো শুনবো। হ্যাঁ বাকি তারপর বলুন। তারপর খুঁজতেছে, সবাই খুঁজতেছে, এরকম তো 3-4 দিন গেলে এক মঙ্গলবার পর মঙ্গলবার এরকম ওরা তো আসতেছে, পিবিআই আসতেছে, পুলিশ আসতেছে, সবাই আমাদেরকে জিজ্ঞেস করতেছে সবকিছু, বলতেছে পারিবারিক ভাবে সবগুলো ওরা তদন্ত করতেছে, তারপর ওরা এইভাবে এরকম আছে। সব বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছে, সবাই শুধু ওরই নাম বলতেছে যে ও আমার মেয়েকে কোলে নিছে আর একটা কালো গেঞ্জি পরা ভাই ছিল, কিন্তু ওই মেয়েটা একটু মেয়ে থাকলো, আমার মেয়ে হইলে আমার মেয়ে বলতে পারতো যেটা আবি চাচ্ছু, মাস্ক পরা থাকলে আমার মেয়ে চিনতে পারতো। তারা আমি একটু জানতে চাইবো, যখন আবির আপনাদের এখানে আসছে, আয়াতের সহপাঠী যারা রয়েছে বাচ্চারা, তারা বলেছে আয়াতকে আবির নিয়েছে, কোলে নিয়ে গিয়েছে, নিয়ে যায়নি, ওরা বলছে আদর করছে। আচ্ছা, তখন আপনারা আয়াতকে পাচ্ছেন না, আবিকে আপনারা চাপ দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করেছিলেন কি? আমরা ওকে জিজ্ঞেস করছি, আমার শ্বশুরে করছে, আমার হাজবেন্ড, সবাইকে একই কথা যে আমি ওকে আদর করে রেখে চলে গেছি। মানে তিনি বলেছে তিনি আদর করে রেখে চলে গিয়েছেন, তিনি জানে না। আচ্ছা, হ্যাঁ, পিবিআই যে ম্যাডামরা আসছে, তারপরে স্যার, আমি তোদের নাম জানি না, ওনারা বারবার জিজ্ঞেস করছে না বাচ্চাদেরকে, পরে বাচ্চারা যেহেতু ওর নাম নিতেছে, তো ওরা তো পুলিশ অফিসার শোনাদের ইয়ে ভালো, পরে ওনারা অনেক কষ্ট করছে আমার মেয়ের, এগুলো ওরা বারবার ওই ছেলেকে বলছে যে তুমি এখান থেকে কোথাও যাবে না, যখন আমরা ডাকি তখন তোমরা থাকতে হবে, আপনাদের কোনো বাড়াটি বা আশেপাশে কোনো লোক আপনারা এখান থেকে যাইতে দিবেন না। ওই ছেলেকেও বলা হয়েছে এখানে দাঁড়ানো, ওই ছেলেকে ওই যে মোজাম্মুল ইসলাম নাকি উনি বারবার ও পরের দিন এক মঙ্গলবার আমার মেয়ে হারিয়েছে, অনেক পরের মঙ্গলবার হচ্ছে এখান থেকে চলে যাইতেছে। ঘটনাটা আমরা যতটুকু জানি 15ই নভেম্বরে ঘটেছে। আপনি বলুন। নভেম্বর কি মঙ্গলবার ছিল, ওই দিন আমার তারিখগুলো ঠিক এখনো মনে আসছে। পরের দিন ওকে পিবিআই যখন আসছে, আবার পরের দিন, আগের দিন ওর সাথে কথা হয়েছে যে তুমি কোথাও যাবা না, পরের দিন ওইখান থেকে চলে যেতেছে। পরের দিন আমি কেউ জানি না, জানো না পিবিআই, আমরা ফ্যামিলি কেউ জানি না যে এখান থেকে চলে যেতে চলে আসে। পরে পিবিআই আসছে, ওই ম্যাডাম বলতেছে যে আমি ওই ছেলেকে ডাকো, তো কল দিচ্ছে আমার হাজবেন্ড, এখন দেবর বলতেছে আমাকে দেশে যাইতেছে আমার বোনকে রাখার জন্য, আমার নানু অসুস্থ। পরে ওরা বলছে তুমি কেন যাবে, তুমি আমরা যাইতে নিষেধ করছি। তারপরে ওরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে দৌড়ছে, কোন জায়গায় দৌড়ছে আমরা জানি না, দৌড়ছে ওরা। ধরার পরে ওরা শুক্রবারে যখন এখানে আসে, এখানে কবরস্থান থেকে আমার মেয়ের জুতাটা আমাকে দেখা করে যে এটা আপনার মেয়ের জুতা, এতটুকু আমি বলতে পারি যে আমি জুতাটা দেখার পর আমি কিছু আমার মনে নেই। তারপরে আমি মনে হয় তারপরে 2-3 দিন পরে মনে হয় আমি দেখি যে মোবাইলের মধ্যে আমার কেউ কিছু বলে নেই, সম্ভব পরে আমি মোবাইলে যেটুকু দেখছি যে ওর সাথে আমার মেয়ের ছবি আর কি, যে ওর গলা ফাঁসি দিয়ে ওই যে পিকচার দিচ্ছে না ওইটা। আচ্ছা, যখন আপনি ফার্স্ট টাইম আয়াতকে পাচ্ছেন না এবং পরক্ষণে আয়াতের জুতো আপনার সামনে যখন আনা হলো এবং আপনি যখন দেখলেন আয়াতের জুতো, তখন আপনার মানে অনুভূতিটা জানতে চাইব। আপনার ভিতরে আপনার সন্তান নেই, কিন্তু সন্তানের জুতো পড়ে আছে। জুতোটা দেখছি এটা ঠিক আছে, কিন্তু তারপর আমি 2-3 দিন মতো অনেক লোক না আমার দেশের বাইরে থেকে আসছে, কাউকে দেখি নিজে। আমি প্রথমে আয়াতের জুতোটা দেখে আপনি সেন্সলেস হয়ে গেছে। আচ্ছা, কতদিন, মানে 2-3 দিন এইভাবেই ছিলেন, কারোর সঙ্গে কথা বলতে পারেননি বা কাউকে চিনতেও পারেননি, এ ধরনের কোনো কিছু? আচ্ছা, তারপর আমি সবগুলো আস্তে আস্তে জানতে পারছি যে ও আমার মেয়েকে এরকম করছে। আমি তো এটা দেখার পর আমি নিজে হতভম্ব যে এরকম একটা। আচ্ছা ভাবি, আমি জানতে চাইবো 3 দিন পর যখন আপনার জ্ঞান ফিরে আসলো এবং আপনি তখন কি আপনি জানতে পেরেছেন আপনার আয়াত এই দুনিয়াতে নেই? আমি মোবাইল দেখার পরে জানতে পেরেছি। মোবাইল দেখার পরে জানতে পেরেছেন আয়াত এই দুনিয়াতে নেই? ওই যে অনেকগুলো স্ট্যাটাস বা অনেকে দেখছে, আমার হাজবেন্ড আমি বারবার জিজ্ঞেস করছি, আমি কিছু বলি না, সবাই কান্নাকাটি করতেছে, ফোনটা হাতে নেওয়ার পরে বারবার দেখতেছি। তারপরে বৃহস্পতিবার মনে হয় মেয়ে 2টা পা পাওয়া গেছে, শুক্রবারে মনে হয় মেয়ের মাথা না এবার গেছে, আমার আসলে আমি বলতে পারি না। আচ্ছা, যখন আপনি মোবাইল দেখার পরে জানতে পারলেন আপনার কলিজার টুকরা আয়াত, আপনার নারী ছেড়া ধন আয়াত, আপনার একমাত্র সন্তান আয়াত এই দুনিয়াতে নেই, তখন আপনার মানে আপনি নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন? কতটুকু কন্ট্রোল করতে পেরেছেন? প্রিয় দর্শক, আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েছে। 5 বছরের সন্তানটি কি অন্যায় করেছিল,
তাকে এইভাবে নৃশংসভাবে এই দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে, এটা আসলে অকল্পনীয় একটি ঘটনা। তো আমরা একটু আরেকটু কথা বলবো। আয়াতের যে খেলনা রয়েছে, আমরা যখন এখানে আসছি তখন আয়াতের দাদু এবং আয়াতের দাদা আমাদেরকে বলেছে যে আমরা যে ফ্লোরে বসে আছি এই ফ্লোরে কিন্তু আয়াত খেলাধুলা করত, এবং এই ফ্লোরে ওর দাদুর সঙ্গে ও দাদার সঙ্গে এখানে খেলাধুলা করত। এবং আপনারা জানেন ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপ খেলা চলছে, বিশ্বকাপের খেলা চলছে। আয়াতের বাবা কিন্তু আয়াতের জন্য আর্জেন্টিনার একটি জার্সি কিন্তু তাকে দিয়েছেন। আয়াত মূলত আর্জেন্টিনা খেলা ওর ভালো লাগতো এবং ভালোবাসতো। সেই আয়াতের জার্সি কিন্তু আজ পরে আছে, আয়াত কিন্তু নেই। আমরা একটু দেখাবো আয়াতের খেলনাগুলো এবং জার্সিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভাবি এই যে আমরা একটু দেখবো যে আয়াতের জন্য ওর বাবা যে জার্সিটা এনেছে, একটু 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 উঁচা করুন, একটু উঁচা করুন, ক্যামেরার সামনে একটু ধরুন, একটু উঁচা করে ক্যামেরার সামনে ধরুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে আয়াতের আর্জেন্টিনার যে জার্সিটা, এটা কিন্তু আয়াতের বাবা আয়াতের জন্য এনেছে। 15 তারিখে কিন্তু আয়াতকে অপহরণ করা হয়েছে। তো এই যে আরো কিছু খেলনা আছে, ভাবি একটু খেলনাগুলো আমাদেরকে দেখাবেন এক এক করে আয়াতের। একটু একটু দর্শক শ্রোতা, আপনারা দেখুন এই যে ফুটবল, এই বলটি দিয়ে কিন্তু এই ফ্লোরে আয়াত খেলতো, এই ফুটবল দিয়ে খেলতো। তারপরে এই যে আয়াতের যত খেলনা কিন্তু রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আয়াতের আম্মু আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েছে। আমরা একটু বিদায় নিব, তার আগে একটু শর্টে একটু কথা শুনবো। ভাবি লাস্ট আপনি একটু বলবেন, আয়াতের বাবা কি করতেন? ব্যবসা করতেন। আচ্ছা, যারা এই আয়াতকে এইভাবে অপহরণ করেছে তাদের টার্গেট ছিল কি? এখন আমার তো মনে হচ্ছে তো টাকা যদি চাইতো টাকা অবশ্যই দিত, আমার মেয়েকে বাঁচিয়ে দিত। ও তো আমার মেয়ে বাইরে গেছে 3টা, আমার শ্বশুর এখানে বাইরে গেছে 3টা তিরিশে দিত। ও এখান থেকে 4টার সময় আমার মেয়েকে ব্যাগ ভর্তি নিয়ে গেছে। যদি ও টাকা চাইতো আমার মেয়েকে একদিন বাঁচিয়ে দিত, বা টাকার জন্য আমাদের কল দিত। আমরা টাকা না দিতাম তাহলে আমার বাচ্চাকে যে কোনো একটা কিছু করতো। ও তো আমার বাচ্চাটাকে 20 মিনিট 10-15 মিনিট হতো আমার মেয়ের সময় দেয় বাঁচতে যাবে। মানে তারা মুক্তিপণ আপনাদের কাছ থেকে চায়নি না। আর যখন যেদিন অপহরণ করেছে তার 15-20 মিনিটের মধ্যে কি তাকে হত্যা করা হয়েছে? এই ধরনের কোনো হ্যাঁ, ও কিছু তো ব্যাগটা নিয়ে গেছে সিলেটখানা পুলিশ 4টার সময় এখান থেকে নিয়ে যাইতেছে আমি এটাকে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে। কোথায়, মানে তাকে এইভাবে 6 টুকরো করেছে কোথায় আপনি বলতে পারবেন? ওইটা আমি বলতে পারি না, কিন্তু আমার মেয়েকে শ্বাসরোধ হত্যা করছে আমাদের নিস্তালায় 105 নম্বর 105 নম্বর রুমে শ্বাসরোধ করে হত্যা করেছে। ওর মুখের কথা আমি তো শুনছি, পিবিআই থেকে বলছে পুরো তারা আমাদের সাথে বলছে। আচ্ছা, তো আয়াতের প্রথম 3টা টুকরো আপনারা পেয়েছেন, তো সেই আয়াতের ডেড বডির 3 টুকরো আপনাদের কাছে যখন আসছে আপনারা নিশ্চিত হতে পেরেছেন যে এটা আসলে সেই ছোট্ট ভালোবাসার আয়াতের ডেড বডি? আমাকে তো সামনে দেখা নাই, মোবাইলে দেখছি আমি। আমার মেয়ে যে ক্লিপটা বাঁধতো সবসময়, আমি চুলগুলো অনেক নিয়েছিল, যুক্তি করার পর আমি মেয়ে চুলগুলো একটা কাটা দিবার, তো ওই কাটাটাই পান নিয়ে মারতে দিয়েছে। তারপর আমি মুখটাকে পুড়ে দেখা যাইতেছে আমার মেয়েটা হাঁটা পড়ে গেছে। আমি তো মুখ দেখলে বুঝে যেতেছি যেটা আমি হাত তো দেখি নাই, 2টা পা দেখছি, মুখটা দেখছি। আমরা কিন্তু দেখেছি গত বৃহস্পতিবারে কিন্তু তার যেটা বলে মাথা কিন্তু পেয়েছে। তো আমি সর্বশেষ জানতে চাইবো এতটুকুই, নৃশংসভাবে যারা এভাবে আয়াতকে হত্যা করেছে অবশ্যই তাদের গ্যাং অনেক বড় রয়েছে, তা না হলে এই 5 বছরের একটি সন্তানকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা সম্ভব না। তো আপনি সর্বশেষ কি চাচ্ছেন এই হত্যাকাণ্ডের? আমার হাজবেন্ড করতে আসতে কয়দিন থেকে একটা হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে কল দিতেছে না, ভয়েস পারে হুমকি দিতেছে যে তুমি মেয়েকে করছিস টুকরে তোকেও করবে, এরকম ভয়েস দিয়ে দিয়ে আমার হাজবেন্ড হুমকি দিতেছে। 1 সপ্তাহ কাল এতদিন এমনি একটু মেসেজ দিতাম, আমরা এতটা জোর দিতাম না, যেমন অনেকগুলা ফেক থেকে আমাদের থেকে টাকা চাইতো করতাম, আমরা এরকম কিছু মনে করছি। কিন্তু কালকে এটা অতিরিক্ত ভাবে করছে, ভয়েস দিতেছে ডাইরেক্ট যে আমি আবিরকে দিয়ে হত্যা করাইছি, আমি আবিরকে বলছি হত্যা করার জন্য। তো ও বলে আমরা শোনার সাথে সাথে আবার ডিলিট করে দিতেছে। আমি যেগুলো রাখবো ভবিষ্যতে এরকম কিছু সঙ্গে রাখতেছে দিতেছে, 1-2 মিনিটের ভিতরে আবার ডিলিট করে দিতেছে। এই ধরনের যখন ভয়েসগুলো পাঠাচ্ছে তখন আপনারা ওপেন না করে, যখন যেহেতু আপনারা
মামলা করেছেন, এটা মামলাটা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, পিবিআর হাতে রয়েছে। তো তারা কি ধরনের ভয়েসগুলো পাঠাচ্ছে সরাসরি যদি আপনারা পিবিআর কাছে রেকর্ডটা পৌঁছায় দেন? আমরা তো পারতেছি না, ও তো দেওয়ার সাথে সাথে আমরা শোনার আগেও ডিলিট করে দিয়েছি। আমরা একটু করে শুনতেছি আর একটু শোনার আগে ডিলিট হয়ে দিয়েছি সবগুলো। ও ডিলিট করে দিয়েছে লোকটা, যে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা তো জানি কি পাঠিয়ে। তো যারা এই ধরনের কার্যকলাপ করছে আপনাদের সঙ্গে তাদের প্রসঙ্গে মানে এবং আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং আপনি জানেন আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে একজন নারী। তিনি কিন্তু এই ধরনের শিশুদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে আপনি কি চাচ্ছেন? আমরা চাইছি অতি দ্রুত জালিমটার ফাঁসি হোক, আর কারো মায়ের বুক যেতে দেবে ও খালি না হয়, কারো সন্তান যেতে মুক্ত চাই না। একটু জোরে বলুন কথাটা। আমি চাচ্ছি অতি দ্রুত ফাঁসি হোক, আর কারো মায়ের বুক যাতে কোনো জালিমে খালি করতে না পারে, তার জন্য দেশে যে কোনো একটা আইন তৈরি হোক, যাতে একটা দেখা দেখা আরো কয়েকটা লোক এরকম সতর্ক হয় যে না এরকম একটা আইন দেশ হয়েছে, আমি এই কাজটা করার আগে দরকার ভাববে যে এটা হবে। আচ্ছা, আবির নামে যে ছেলেটি তাকে অপহরণ করেছে তিনি কি অ্যারেস্ট হয়েছেন? অ্যারেস্ট হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম চট্টগ্রামে আয়াতকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে 6 টুকরা করে, সেই ঘটনার বিবরণ শুনছিলাম আয়াতের মার কাছ থেকে সরাসরি। আসলে এইভাবে 5 বছরের একটি সন্তানকে কেন নৃশংসভাবে হত্যা করেছে এটা আমার বোধগম্য নয়। তো আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের কাছে দাবি জানিয়েছেন আয়াতের মা, এভাবে যারা আয়াতকে 6 টুকরা করে হত্যা করেছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আয়াতের পরিবার।